সুধীমণ্ডলী, অনুষ্ঠানে নিয়ে এখন দেখবেন অগ্নিঝরা মার্চের বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বাধীনতা ঘোষণা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। উপস্থাপনা কামরুল হাসান বাদল, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনোজ সেনগুপ্ত। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অগ্নিঝরা মার্চ উপলক্ষে বিশেষ আলোচনা এই অনুষ্ঠানে। আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমরা বাংলাদেশের দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হই। আমার পাশেই আছেন বিশিষ্ট চিকিৎসক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ডাক্তার সুলতানুর আলম। তারপরে আছেন বিশিষ্ট গবেষক লেখক শামসুল আরেফিন। ডাক্তার সুলতানুল আলম, প্রথমে আপনাকে আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে ৭১-এর যে মার্চ, সেটি বাঙালির জীবনের এক অসাধারণ মার্চ। বাঙালির ইতিহাস জুড়ে থাকবে মার্চের স্মৃতি। সেই উত্তাল মার্চের দিনগুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, যে মানে কিভাবে আপনারা ঢাকা থেকে এই সংবাদগুলো আপনারা পেতেন এবং কিভাবে এই বেতার কেন্দ্রটিকে আপনারা সংগঠিত করেছেন। ৭১-এর মার্চ বাঙালি জীবনে যে কতটুকু, ওই সময়কার যে কোনো লোকই তা অনুধাবন করতে পারে, এবং যার ওই মার্চের কথা মনে পড়ে তখন সে নিজেই আবেগ আপ্লুত হয়। আপনি জানেন ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই দর্শন মুক্তির সংগ্রাম, এবং সেই সঙ্গে আরেকটা বলেছিলেন, তোমরা তোমাদের এলাকায় যাও এবং নিজে ঘরে ঘরে যার যা কিছু আছে তা নিয়ে দুর্গ গড়ে তুলো। সেই হিসাবে ৭ই মার্চ থেকে এই চট্টগ্রামে আওয়ামী লীগের নেতৃত্বে তখন স্টেশনে রোডে একটা কন্ট্রোল রুম স্থাপিত হলো, এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে তখন অসহযোগ আন্দোলন শুরু করা হলো, এবং চট্টগ্রামের শিল্পী সাহিত্যিকেরা সবাই মিলে একটা সংঘ তৈরি হলো, যে সংঘের মাধ্যমে আমরা নাটক এবং সঙ্গীত এবং অন্যান্য মাধ্যমে আমরা শিল্পী সাহিত্যিক সাংবাদিক সবাই মিলে আমরা অসহযোগ আন্দোলন শুরু করলাম। এবং এই অসহযোগ আন্দোলন চলতে চলতে তখন একটা নাটক প্রচারিত হলো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেটা আমরা প্যারেড ময়দানে আমরা লক্ষ লক্ষ লোকের সামনে অভিনয় করেছি, এবং সেই একই নাটকে আরেকটা নাটক এবারের সংগ্রাম লালগিদির ময়দানে এটা অভিনীত হয়েছিল। এইভাবে যখন চলছিল, এবং ট্রাকে করে এই বিভিন্ন শিল্পী সংস্থা জয় বাংলা, বাংলার জয় গান থেকে শুরু করে এইভাবেই এই সমস্ত শহর, এমনকি শহরের বাইরে রাঙ্গুনিয়া কলেজ, তারপরে মেরিসরাইতে যে কলেজ, বিভিন্ন কলেজে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই তখন এই ট্রাকে করে শিল্পীরা এই নাটক গান বাজনা এভাবে আন্দোলন শুরু করলো। এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম 25শে মার্চ কালরাত্রিতে, এবং এর মধ্যে কিন্তু চট্টগ্রাম বেতার থেকে প্রতিদিন আওয়ামী লীগের কর্তৃক কর্মসূচি যে ওনারা দুটো বুলেটিন প্রচার করতেন জনসাধারণের উদ্দেশ্যে। ওটা খুব বেশি এফেক্টিভ হয়েছিল, সকাল বিকাল দুটো বুলেটিন। কিন্তু তখন কিন্তু পাকিস্তান বেতারের অনুষ্ঠান প্রচার হচ্ছে, এর ভিতরে কিন্তু প্রচার হচ্ছে আওয়ামী লীগের। এটা একটা বিশেষ বেতার। তখন তো রেডিও পাকিস্তান ছাড়া আর কিছু ছিল না, টেলিভিশনের তো কোনো কিছু ছিল না, জনগণ বুঝতো একমাত্র বেতার, পাকিস্তান রেডিও। সেখানে প্রচার হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের বুলেটিন, যে এই করতে হবে সেই করতে হবে, এইভাবে চলবে। এবং সেখান থেকে এইভাবে চলতে চলতে আমরা 25শে মার্চে এসে গেলাম, এবং আপনারা জানেন সে কাল রাত্রি। এবং সকালবেলা আমি তখন মেডিকেল কলেজের ছাত্র, ভোরে আমরা হোস্টেলে আমরা শুনলাম যে মাইকে একটা কিছু প্রচার হচ্ছে। তা আমরা তো এমনি খুব উত্তেজিত,
বিভিন্ন এতে, কারণ আমরা কাজ করছি এই ব্যাপারে, তখন বেরিয়ে দেখলাম যে একটা মাইক থেকে সাইক্লোস্টাইল করা লিফলেট গুলি হচ্ছে এবং সেখানে স্বাধীনতার বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই স্বাধীনতা ঘোষণা একটি সাইক্লোস্টাইল, মানে এখনকার দর্শকদের জন্য একটু সুবিধা হবে যে সাইক্লোস্টাইলটা ওরা হয়তো অনেকে বুঝবে না, যেটা হচ্ছে এখনকার যে ফটোকপিয়ার বা ফটোস্টেট করি আমরা, সেটা তখন তো ছিল না, তখন একটা যন্ত্রের মতো ছিল। এটা আমি শুনেছিলাম, যেমন এই যে কালুরঘাট আমরা যে ওয়্যারলেসের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা জহির আহমদ চৌধুরীর কাছে বাড়িতে পৌঁছলো, এটাকে নিয়ে তখন উনি বোধহয় জুপিটার হাউস এবং আওয়ামী লীগের নেতারা বসলেন, তখন এটা বললেন যে এটা তো অবশ্যই কপি করতে হবে। তখন ওনারা আন্দরকিল্লা কোন দোকান থেকে এই একটা সাইক্লোস্টাইল মেশিন ওনারা নিয়ে এসেছিলেন এবং এটা রাত্রে বসে এটাকে অনেক হাজার হাজার কপি সাইক্লোস্টাইল করে বিভিন্নখানে মাইকে রিক্সার মধ্যে মাইক বেঁধে এবং বিভিন্ন গানের প্রচার করা শুরু করলেন। আমি তখন এটা একটা পেলাম, পাওয়ার পরেও তারপরে আমরা ইউজুয়াল মেডিকেল কলেজে গেলাম, মেডিকেল কলেজে চলতেছে, এমন সময় 2টার সময় আমাকে হঠাৎ করে বলল যে তুমি তো বেতারের লোক। আমি কিন্তু তখন চট্টগ্রাম বেতারের মানে পাকিস্তান রেডিওর আমি একজন অনুষ্ঠান ঘোষক ছিলাম এবং সেই সঙ্গে বাংলা নিউজ পড়তাম এবং এই আওয়ামী লীগের এই বুলেটিন পড়ানোর দায়িত্ব আমার উপরে ছিল। আপনি এই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার যে কাগজটি আপনি পেলেন, সেটি হচ্ছে একটি সাইক্লোস্টাইল করা কাগজটি পেলেন এবং আপনার ডাক পড়লো যে আপনি বেতারে যাওয়ার জন্য। শামসুল আরেফিন এখানে উপস্থিত আছেন, এই তরুণ লেখক, গবেষণাধর্মী কাজ করেন আপনি। আমরা সম্প্রতি দেখতে পাই যে আপনি একটি অসাধারণ বই লিখেছেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার দুর্লভ দলিল। এই বইটিতে আপনি উপস্থাপন করতে চেয়েছেন যে বঙ্গবন্ধু যে ওয়্যারলেসের মাধ্যমে যে বার্তাটি পাঠিয়েছিলেন 25 মার্চ মধ্যরাতে, পাকিস্তানি সেনাবাহিনী যখন ঢাকা রাজধানীকে আক্রমণ করেছে, নিরস্ত্র মানুষ হত্যা করছে, তখন তিনি স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন। আমরা এই কথাটি খুব গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এই জন্য যে আমরা 75-এর পর থেকে 96 পর্যন্ত এবং 2001 থেকে 2006 পর্যন্ত যে রাষ্ট্র কাঠামোয় রাষ্ট্র ক্ষমতায় যে শক্তিটি ছিল, যে শক্তিটি বিএনপি, জামাত এবং যারা পক্ষান্তরে যারা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী, তারা কিন্তু দীর্ঘদিন বলে এসেছে আমাদের এই স্বাধীনতার ঘোষণাটি নিয়ে এবং এটিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। শামসুল আরেফিন, আপনি গবেষণা করে কি তথ্য এখন আমাদেরকে বলবেন? মুক্তিযুদ্ধ বিষয়ে আমি গবেষণার কাজ করছি এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের তত্ত্বাবধানে। তাদের এনসাইক্লোপিডিয়া যে প্রজেক্টটা হচ্ছে মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ, আমি সেটার গবেষক হিসেবে কাজ করছি। আমি কাজ করতে গিয়ে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমাদের পটিয়ার উত্তর গোবিন্দারখিলে ফৌজদারহাট সলিমপুর ওয়্যারলেস স্টেশনে 1971 সালের ওই সময়ে চাকরি করতেন টিটিআর পদে, তার নাম জালাল আহমেদ। তো ওনার পরিবারে দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা যে বহির্বিশ্বে প্রচার করা হয়েছিল ওই সলিমপুর ওয়্যারলেস স্টেশনের মাধ্যমে, সেই দলিল এবং সেই দলিলকে কেন্দ্র করে আরো কিছু দলিল, অর্থাৎ ওই দলিলগুলো হচ্ছে যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দলিলটা আমরা বহির্বিশ্বে প্রচার করলাম, এরপরে ওদের অনেক আবেদন নিবেদন আওয়ামী হাইকমান্ডে গিয়েছিল এবং আপনার ওই সরকারের ঊর্ধ্বতন মহলে তারা আবেদন করেছিল। মানে এগুলো তো ইতিহাসের সাক্ষ্য প্রমাণ বহন করে, এগুলো অনেক আড়ালে ছিল। তো এগুলো আমি হঠাৎ করে মানে পেয়ে গেলাম। আমি লক্ষ্য করেছি যে ওই দলিলগুলোর আপনার কোনো হয়তো 2-4টা লাইন বা কোনো প্যারাগ্রাফ কোথাও ব্যবহৃত হয়েছে, কিন্তু দলিলগুলো কারো কাছে ছিল না। ওই দলিলগুলো আমি পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমি স্টাডি করে দেখলাম 1971 সালের 25 মার্চ 11:30 নুরুন্নাহার জহুর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার এই মেসেজটি পাঠ করেছেন। এখানে লেখা আছে, মেসেজ ওয়াজ read at 11:30 hours on 25th night confirmed by Mr. M.N. Johur and sent to India BWC / Calcutta Radio on names of Mrs. Indira Gandhi। অর্থাৎ 11:30 তিনি ওটা পাঠ করেছিলেন। তার মানে 11:30 আগে নুরুন্নাহার জহুরের কাছে ওই মেসেজটি, বঙ্গবন্ধুর মেসেজটি এসে পৌঁছেছিল। আমি
আরো নানা সাক্ষাৎকারের ভেতর দিয়ে দেখলাম যে একই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মেসেজের অনুসন্ধানে এই যে কিভাবে মানে জহুর আহমদ চৌধুরীর পরিবারে এসেছিল, সেই টেলিফোনের মাধ্যমে এসেছিল। বঙ্গবন্ধুর বরদা গার্ডেন থেকে বঙ্গবন্ধুর পরিবারে হঠাৎ রাত 11টার দিকে একটা ফোন আসে, টেলিফোন আসে। তখন বঙ্গবন্ধুর পরিবারে উপস্থিত ছিলেন গোলাম মোর্শেদ, বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ লোক, ভদ্রলোক, আর একজন ছিলেন তবিবুর রহমান। তো গোলাম মোর্শেদ সাহেব হঠাৎ টেলিফোন ধরলেন, বলেন যে আপনি বঙ্গবন্ধু একটা মেসেজ পাঠাতে বলেছিলেন, ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়ে গেছে, এখন মেশিনটা কি করব, আপনি বঙ্গবন্ধুকে একটু জিজ্ঞেস করুন। তখন মোর্শেদ সাহেব বঙ্গবন্ধুর কাছে গেলেন, গিয়ে বললেন যে কি যেন মেসেজ পাঠাতে বলেছিলেন, ওই মেসেজ পাঠানো হয়ে গেছে, এখন ভদ্রলোক জিজ্ঞেস করেছেন মেশিনটা নিয়ে কি করবেন। তখন বঙ্গবন্ধু বললেন যে মেশিনটা ফেলে ওকে পালিয়ে যেতে বলো। তখন উনি পালিয়ে যেতে বলেছিলেন। পরবর্তী সময়ে দেখা গেছে যে এটাই ছিল ওয়্যারলেস মেসেজ, এবং ওয়্যারলেস স্টেশনের কর্মীরা ওই আপনার ওই মেসেজটি বাদিয়ে বঙ্গবন্ধুকে আপনার গিফট করেছিলেন। সেটা আমি এখানে আপনার যেটি গিফট করেছিলেন সেই ছবিটাও এখানে আছে, আমি দেখাচ্ছি। এটাই হচ্ছে কি, এখানে আপনার জালাল আহমেদ আছেন, ইনি হচ্ছেন জালাল আহমেদ। আচ্ছা, ওনারা সবাই বঙ্গবন্ধুকে এই মেসেজটা বাঁধিয়ে উপহার দিয়েছিলেন। এখানে আরো একটা বক্তব্য আছে, মুক্তিযুদ্ধের পরে তারা যেহেতু ফৌজদারহাট রেলওয়ে স্টেশন থেকে এটা প্রচার করতে পেরেছিলেন, এ কারণে তারা বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞ ছিলেন, এবং সে কারণে তারা বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনার একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে। এই টেলিগ্রাম, সেটা কত সালে? এই টেলিগ্রামটা হচ্ছে আপনার 25 মার্চ 75, অর্থাৎ 25 মার্চ 1975। এখানে লেখা হয়েছে বঙ্গবন্ধুকে, টু দ্য ফাদার অফ দ্য নেশন শেখ মুজিবুর রহমান, ঢাকা, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন ফর ফ্রিডম ডিক্লারেশন অন 26th March, broadcasted by Mohammad Jalal Ahmed throughout world from ফৌজদারহাট ওয়্যারলেস স্টেশন, চিটাগাং, জালাল আহমেদ, পুটিয়া। তো এভাবে আপনার ওয়্যারলেস মেসেজ প্রচার হয়েছিল। আমি এখানে বিনীতভাবে আর কিছু কথা বলতে চাই যে 11টার দিকে বলদা গার্ডেন থেকে কিন্তু বঙ্গবন্ধুর কাছে ফোনটা এসেছিল, আর 11:30 পূর্বেই টেলিফোনে মেসেজটা এসেছে জহুর আহমদ চৌধুরীর পরিবারে। তারপর এর পরপরই কিন্তু সেটা আন্দরকিল্লার যে বিনোদ ভবন আওয়ামী লীগের কার্যালয় ছিল, ওখানে সেটাকে অনুবাদ করা হয়েছিল এবং সাইক্লোস্টাইল কপি করে প্রচারের ব্যবস্থা, মেকিং এবং সাইক্লোস্টাইল কপির মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। আপনি ওই যে সাইক্লোস্টাইল মেশিনটার কথা আসছে, আমাদের সুলতান ভাই বলেছেন, পরবর্তী সময়ে কিন্তু আমাদের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ওই সাইক্লোস্টাইল মেশিনটা আবিষ্কার করেছিলেন কোথাও, এবং এটা বর্তমানে আনোয়ারা কলেজে আছে বলে আমরা খবর পেয়েছি। এইভাবে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটা চট্টগ্রামে পৌঁছেছিল এবং তার পরবর্তীতে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়েছিল এবং সেটা বিলি করার ব্যবস্থা করা হয়েছিল। আপনি সেই সাইক্লোস্টাইল মেশিনের কপি পেলেন, তারপরে আপনি বেতারের দিকে যেতে থাকতেন। কপিটা পেয়েছিলাম সকালে, তারপরেও কিন্তু এই কপি পাওয়ার বেলাও আমার কি কর্তব্য আমি বুঝে উঠতে পারি না। তখন মেডিকেল কলেজে আমাদের প্রশিক্ষণ চলছিল, যাতে ওই যে বললাম মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বঙ্গবন্ধুর ইয়েতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং টেকনিক্যাল কলেজের বিভিন্ন ছাত্ররা, বিভিন্ন অন্যান্য কলেজের ছাত্ররা আমাদের চিটাগাং মেডিকেল কলেজের মাঠে বিভিন্নভাবে পরের মাধ্যমে এবং কিছু অস্ত্রপাতিও যোগাযোগ করার মাধ্যমে ডক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে অনেক এরা এসে ট্রেনিং নিচ্ছিল। এই ট্রেনিং নেওয়ার সময় আমাকে 2টার পরেই একজন বলল যে আপনি বেতারের লোক, বেতার থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, আপনি তো এখনো দেখি মাঠে, কেন এখানে বসে রয়েছেন, আপনি কি জানেন কিছু এই ব্যাপারে? আমি বললাম যে না, এটার ব্যাপারে তো আমি এটা পেয়েছিলাম, কিন্তু এটা যে বেতারে, কারণ আমরা অলরেডি ডিসিশন নিয়েছিলাম যে 26শে মার্চ সকালে টিক্কা খানের একটা ভাষণ প্রচার করার হুকুম এসেছিল ঢাকা থেকে। তখন চট্টগ্রাম বেতারের সমস্ত কর্মীরা একসঙ্গে মিটিং করে বলল যে সকাল থেকে আমরা কোন অবস্থাতেই এই ভাষণ আমরা প্রচার করতে দিব না এবং আমরা এই বেতার পরিত্যাগ করে আমরা বেতার থেকে বেরিয়ে চলে যাব। সেই হিসাবে 26শে মার্চ এই বেতার
কোনো কিছু প্রচার হওয়ার কথা ছিল না। তো সেই হিসাবে আমি একটু অবাক হয়েছি। তখন আমার তো যেতে হবে বেতারে, তাড়াতাড়ি চেষ্টা করলাম, কিন্তু তখন আমি চারিদিকে সব রাস্তাঘাট বন্ধ, ব্যারিকেড দেওয়া, আগুন জ্বলছে, আগ্রাবাদ পর্যন্ত মেডিকেল কলেজ থেকে পৌঁছা দুষ্কর। তখন আমাকে একজন হেল্প করলো, একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার আবুল হোসেন সাহেব ছিলেন, ওনাকে বললার পরে বললো যে অ্যাম্বুলেন্সের জন্য গেলে হয়তো রাস্তা রাস্তা করে দিবে লোকে, অন্য গাড়ি বা কোনো কিছু যাওয়া যাওয়া সম্ভব না। তখন আমি একটা অ্যাম্বুলেন্স করে রওনা দিলাম, এবং সত্যি সত্যি লোকজন যেখানে যেখানে আগুন ছিল আমাকে কোন রকমে অ্যাম্বুলেন্সটাকে পার করে দিল। আমি তখন ওখানে যে প্রায় বিকাল হয় এই সময় যে পৌঁছে গেলাম। তখন বেতারে যে দেখেছি সেখানে আমাদের বেতারের কিছু কর্মী, বেলাল ভাই, তারপর আবুল কাসেম সন্দীপ, তারপরে আপনার ওই যে আব্দুল সালাম, তারপরে ধরেন এরকম মাহবুব ভাই, মাহবুব হোসেন, বেতারের কর্মীরা ওখানে চেষ্টা করতেছে এই ভাষণটা যাতে বেতারে প্রচার করা যায়, কিন্তু ওখান থেকে কোনো রকমই তারা এটা কানেকশন পাচ্ছিল না। এবং এটার ব্যাপারে এই সময় একটা টেলিফোন আসলো বেলাল ভাইয়ের কাছে। বেলাল ভাই ধরলেন যে আপনারা ওখান থেকে প্রচার করবেন না, ওখানে করাও যাবে না, কারণ খুব কাছেই বন্দরে পাকিস্তানি প্রচুর আর্মি আছে, ওখান থেকে যখনই কোনো কিছু হবে, ব্রডকাস্ট হবে, তৎক্ষণাৎ আর্মি আপনাদেরকে অ্যাটাক করলে বেতার ভবনও নষ্ট হয়ে যাবে, আপনারাও অনেক বিপদে পড়ে যাবেন। তাহলে কি করতে হবে? বললো যে আপনারা কালুরঘাট চলে যান, সেখানে একটা ট্রান্সমিটিং একটা স্টুডিও আছে, ব্রডকাস্ট ওখান থেকে করা যাবে, পুরো ব্যবস্থা আছে। তখন বেলাল ভাই একটা গাড়ি জোগাড় করলেন। আমাদের এই একজন অ্যানাউন্সার ছিলেন হোসনে আরা, তার মামা একটা গাড়ি নিয়ে ওখানে তখন এসেছিলেন। ওই হোসনে আরা তখন বেতার ওখানে ছিলেন। তখন আমাদের এই লিফলেট সহ বেলাল ভাই এবং আমরা কয়েকজন এই গাড়িতে উঠে আমরা তখন কালুরঘাটে আসলাম। কবি আব্দুল সালামও তখন এসেছিলেন। এসে আমরা তখন এখানে বসলাম। ওখানে বসে তখন ঠিক হলো আমরা তো খুব বেতার কর্মী, দুপুরবেলা হঠাৎ করে কোনো নামদাম ছাড়া কিভাবে কি 2 থেকে 3 মিনিটের জন্য এই ঘোষণাটা প্রচার হয়েছিল, কিন্তু নিয়ম কানুন মেনে কিছু করা হয়নি। আমরা তখন বললাম যে একটা বেতারের একটা নাম ঠিক করতে হবে এখন, এবং এই নাম তখন বললো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এর ভিতরে আমাদের আবুল কাসেম বললো যে এটা বেতার কেন্দ্র না বলে বিপ্লবী বেতার কেন্দ্র বলা হোক। তখন সবাই এটাকে এগ্রি করলো। বেলাল ভাই তখন আমাকে বেলাল ভাই বললো যে আপনি স্টুডিওতে যেয়ে আপনি এটার নাম ঘোষণা করেন, এবং এরপরে আমরা সবাই এই নাম ঘোষণা করবে এবং এর থেকে প্রচার হবে। আমরা তখন 45 মিনিটের একটা প্রোগ্রাম, এটা হচ্ছে 26 তারিখ সন্ধ্যে 6:30। ততক্ষণে আপনারা বঙ্গবন্ধুর এই ইয়েতে ঘোষণাটি পাঠ করিয়ে দিয়েছেন। হ্যাঁ, তখন ওখানে এই যে তখন আমরা বললাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি, এই বেতার প্রতিষ্ঠা হয়েছে বঙ্গবন্ধুর নির্দেশে, এমনকি বঙ্গবন্ধু আমাদের সঙ্গেই আছেন, বঙ্গবন্ধু নির্দেশ দিচ্ছেন আপনারা এই বেতার শুনবেন এবং সেই অনুপাতে কাজ করবেন। এইভাবে শুরু হলো, এবং কবি আব্দুল সালাম কোরআনের বাণী পাঠ করলেন এবং মানুষকে আহ্বান করলেন যে যার যা কিছু আছে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। যুদ্ধ ঘোষণা অলরেডি বঙ্গবন্ধু করে দিয়েছেন, যুদ্ধ চলছে। এইভাবে আবুল কাসেম সন্দীপও এই ঘোষণা দিলেন, এবং আব্দুল্লাহ আল মামুন এটাকে ইংরেজিতে ঘোষণা দিলেন। এই ঘোষণাটাকে ইংরেজিতে বলা হলো যে বহির্বিশ্বকে আমরা সাহায্য চাচ্ছি, আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন এবং সেই অনুপাতে এই বেতার কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে, আমাদেরকে আপনারা সাহায্য করুন। এইভাবে, এবং মাঝে মাঝে আমরা এই যে জয় বাংলা, বাংলার জয় এবং অন্যান্য দেশাত্মবোধক গান বাজিয়েছি। এইভাবে 45 মিনিট প্রায় একটা, এর মধ্যে আমাদের আরেকজন অ্যানাউন্সার ফজল হোসেন, উনিও ছিলেন, হোসনে আরাও ছিলেন, এবং বেতারের আরো কিছু কর্মী ছিলেন, এবং এনাদের মাধ্যমে আরো 45 মিনিটের এই অধিবেশনে আমরা এই বঙ্গবন্ধুর ঘোষণাটা অন্তত 15-16 বার এটা প্রচার করা হয়েছে। আমাদের সবাই এটা ঘুরে ঘুরে আমরা এটা পাঠ করেছি এটার ব্যাপারে। এইভাবেই বঙ্গবন্ধুর ঘোষণা প্রথম বেতারে চলে গেল। আমরা তো দুঃখের সাথে, কষ্টের সাথে লক্ষ্য করেছি, লক্ষ্য আপনিও করেছেন, অবলোকন করেছি, ব্যথিত হয়েছে। সেটা হচ্ছে যে 1975 সালে এদেশের বুকে সভ্যতার ইতিহাসে একটি ভয়াবহতম হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির জনকে হত্যার পরে বাংলাদেশে প্রতি বিপ্লবীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং যে পাকিস্তানি ভাবধারার কবর রচিত হয়েছিল 1971 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই পাকিস্তানের ভাবধারাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটানো হয়েছে, বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতিকে বঙ্গবন্ধু যা নিষিদ্ধ করেছিলেন তাকে করার অনুমতি দেওয়া হয়েছে, এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে জাতির জনকের অনেক অবদানকে খাটো করার, আওয়ামী লীগের অনেক অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে। এটি এখন মনে করুন যে হয়তো আলোচনা কোনো অবকাশই রাখে না যে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণাটা কখন কিভাবে হয়েছিল। তারপরে আজকে নতুন প্রজন্ম কেউ উঠে আসবেন, কেউ আমাদের অনুষ্ঠানটি দেখবেন,
হয়তো তার কাছে একটি বিভ্রান্তি থাকতে পারে। সেই জন্য আমরা বারবার এই কথাগুলো বলে যাচ্ছি যে এই ঘোষণা নিয়ে কখনো কখনো বিভ্রান্তি হওয়ার অবকাশ নেই। আপনি গবেষক হিসেবে বিষয়টিকে কিভাবে দেখেছিলেন? আমার মনে হয় এগুলো অনর্থক বিতর্ক, স্বাধীনতার ঘোষণা নিয়ে অনর্থক বিভ্রান্তি। আমি আবার একটু 25শে মার্চে ফিরে যেতে চাই। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মেসেজ নানাভাবে আপনার প্রচারিত হয়েছিল। যেমন আমি শুরুতেই বলেছি 25 মার্চ রাত 11টায় বরোদা গার্ডেন থেকে এটা ওই ওয়্যারলেস মেসেজটা প্রচারিত হয়েছিল। এরপর আপনি দেখেন 11টা 30 মিনিটের একটু পূর্বে টেলিফোনে জোহর আহমদ চৌধুরীর পরিবারে ওই মেসেজটা এসেছে। এরপর দেখা যাচ্ছে আপনার রাত 1টা 10 মিনিটে একটা জিনিস বলা দরকার, বঙ্গবন্ধুর কিন্তু স্বাধীনতা ঘোষণার মেসেজ ছিল 2টা। আমরা যে মেসেজটার কথা বলছি যে ওয়্যারলেসে প্রচার হয়েছিল এবং জোহর আহমদ চৌধুরীর পরিবারে যে মেসেজটা এসেছিল সেই মেসেজটা হচ্ছে এই মেসেজটা, কাইন্ডলি এই মেসেজটা, এটার সাইক্লোস্টাইল কপি হচ্ছে এটা, যেটা পরে করা হয়েছে। এটা অরিজিনাল মানে দলিল এটাই। তো এটার যে মেসেজটা দ্বিতীয়বার আরেকটা মেসেজ, দিস মে বি মাই লাস্ট মেসেজ, বঙ্গবন্ধু মানে ওই মেসেজটার কথা বলেছিলেন। এটা রাত 1টা 10 মিনিটে টেলেক্স মেসেজ হিসেবে দৈনিক আজাদিতে এই মেসেজটা এসেছিল। আপনি দেখবেন ওই মেসেজটাও কিন্তু আপনার সাইক্লোস্টাইলের বা ওয়্যারলেসে, যেমন ওই মেসেজটা শুধু আজাদিতে নয়, ওই মেসেজটা ফৌজদারহাট ওয়্যারলেস স্টেশনের মাধ্যমে নন্দনকানন ওয়্যারলেস অফিসেও এটা এসেছিল। ওখানকার একজন অপারেটর ছিলেন মাহতাবউদ্দিন, ওনারা অনেক কষ্ট করে কিন্তু ওই মেসেজটাও কিন্তু আপনার সকল ডিস্ট্রিক্টে ওয়্যারলেস অফিসে ওনারা জানিয়েছিলেন, নানাভাবে ওনারা প্রচার করেছিলেন। আমরা খুব দুঃখের সাথে দেখি বিভিন্ন ইতিহাস গ্রন্থে বঙ্গবন্ধুর ওই দিস মে বি মাই লাস্ট মেসেজ যে মেসেজটা আমরা পাই, ওই মেসেজটার মানে বারবার আমরা লিপি পাই। কিন্তু আমরা যে মেইন যে মেসেজটা বঙ্গবন্ধু যে রাজারবাগে পুলিশদের হত্যা করা হয়েছে যে ঘোষণাটা কিন্তু আমরা খুব একটা দেখি না। আর আরেকটা জিনিস হচ্ছে স্বাধীনতা ঘোষণার জন্য আমি মনে করি ঘোষণার যে গবেষণা যেটা করা দরকার সেটার উর্বর ক্ষেত্র, প্রধান ক্ষেত্র হচ্ছে চট্টগ্রাম। এটা কিন্তু চট্টগ্রামের বাহিরে নয়। বাহিরে অনেকেই চট্টগ্রামের এই স্বাধীনতা ঘোষণা নিয়ে নানা কথা বলে, তারা কিন্তু এই স্বাধীনতা ঘোষণা নিয়ে ওয়াকিবহাল না। আমি এখানে বোঝাতে চাচ্ছি, আবার ফিরে আসছি, তাহলে আমরা 25শে মার্চ 11টা 30 মিনিট টেলিফোনে একটা পেলাম, 1টা 10 মিনিটে দৈনিক আজাদিতে পেলাম যে মেসেজটা আবার নন্দনকানন ওয়্যারলেস অফিসেও এসেছিল। সারা রাত ধরে কিন্তু এই মেসেজগুলো মাইকিং এর মাধ্যমে আপনার বিভিন্ন লিফলেট ওই সাইক্লোস্টাইল কপির মাধ্যমে প্রচারিত হয়েছিল। এখানে আরেকটা বিষয় হচ্ছে সকালে 26 মার্চ সকালে নুরুন নাহার জহুর তিনি যে মেসেজটা প্রাপ্ত হয়েছিলেন ওটা পাঠিয়ে দিলেন আপনার এই ফৌজদারহাট ওয়্যারলেস অফিসে। তার অনুপস্থিতিতে যে জালাল আহমেদের কথা বলেছিলাম, ওই সহকারী ইঞ্জিনিয়ার AKSM হাকিমের অনুপস্থিতিতে জালাল আহমেদ টিটিআর এটা রিসিভ করেছিলেন। তারপর জালাল আহমেদের নির্দেশনায়, ব্যবস্থাপনায়, তত্ত্বাবধানে জালাল আহমেদ আপনার এই মেসেজটা ট্রান্সমিটারের মাধ্যমে বহির্বিশ্বে প্রচার করেছিলেন, যেটা সরাসরি আপনার ক্যালকাটা রেডিও স্টেশনের মাধ্যমে ইন্দিরা গান্ধী প্রাপ্ত হয়েছিলেন এবং সমুদ্রের সকল জাহাজ এই মেসেজটা রিসিভ করেছে। এবং 26 মার্চ ওই মেসেজটা রিসিভ করার পর জাপান থেকে একটা সান্ধ্য দৈনিকে মেসেজটা 26 মার্চেই এটা প্রকাশিত হয়েছিল বলে জানা যায়। 26 মার্চ কিন্তু দুপুরে আমাদের এম এ হান্নান সাহেব কিন্তু আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্ত অনুসারে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটা প্রচার করেছিলেন বঙ্গবন্ধুর। এরপর আপনার 26 মার্চে, তার মানে 26 মার্চ দুবার, প্রথমবার দুপুরে আর এরপর সন্ধ্যায় 7টা 40 মিনিটের একটু পর হয়তো বা এম এ হান্নান সাহেব কিন্তু আবারও উনি ঘোষণাটা পাঠ করেছিলেন। যে বঙ্গবন্ধুর দুটো মেসেজের কথা আমরা, স্বাধীনতা ঘোষণার দুটো মেসেজের কথা আমরা জানি। তার আগে কিন্তু আরেকটা মেসেজ বঙ্গবন্ধুর মেসেজ চট্টগ্রামে এসেছিল। সেটা হচ্ছে, সেই মেসেজটা হচ্ছে 25 মার্চ সন্ধ্যা 7টায় এমআর সিদ্দিকীর প্যানোরামা বাসভবনে তখন চট্টগ্রাম সংগ্রাম পরিষদ এবং সংসদ সদস্যদের মিটিং চলছিল। ওই সময় হঠাৎ করে বঙ্গবন্ধুর প্রতিবেশী AK মোশাররফ হোসেন উনি বঙ্গবন্ধু একটা মেসেজ টেলিফোনে পাঠালেন। সেই মেসেজটা হচ্ছে লিবারেট টু চিটাগাং, প্রসিড টু কুমিল্লা, টেক ওভার দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ বিষয়টা বঙ্গবন্ধু কিন্তু চট্টগ্রামে নির্দেশ দিয়ে দিয়েছেন চট্টগ্রামকে স্বাধীন করার জন্য। এটা ছিল মানে মহাত্মা গান্ধীর কথা মনে পড়ে যায় যে চিটাগাং টু দ্য ফোর, চট্টগ্রাম সবার আগে। এবং এই মেসেজটা যখন
আপনার ওখানে আসলো, তারা সারা পড়ে গেল, আলোড়ন সৃষ্টি হলো, এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা আপনারা সিদ্ধান্ত নিলেন বঙ্গবন্ধুর যে মেসেজ অনুসারে কাজ করতে হবে। তখন ক্যাপ্টেন রফিককে জানানো হলো, যাদেরকে জানানো দরকার সবাইকে জানানো হলো, এবং সেই মেসেজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুসারে ক্যাপ্টেন রফিক 8:40 থেকে 9টার মধ্যে, অর্থাৎ রাত 8:40 থেকে 9টার মধ্যে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আর মুক্তিযুদ্ধেরা চট্টগ্রাম থেকে সর্বপ্রথম শুরু হয়েছিল। আমি শেষ করতে হচ্ছে আমাকে, আপনাদের দুজনকে আমার অশেষ কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধের যে শুরুটা, আমাদের সমস্ত কিছুই আমাদের দীর্ঘ মুক্তি সংগ্রামের অংশ, তা কোনো কিছুই আমাদের ইতিহাস থেকে বিযুক্ত করার মতো নয়। আজকে আমাদের অনেক বিষয় আসলে উন্মোচিত হবে, যে বিষয়গুলোকে নিয়ে একটি সময়ে আমাদের এখানে বিভ্রমে তৈরি করা হয়েছিল, বিতর্কে তৈরি করা হয়েছিল। সেই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের এই প্রজন্মের সন্তানরা তাদের গবেষণার মাধ্যমে আমাদের জনগণের সামনে তুলে ধরবে সত্যটি। আজকে সবচেয়ে গৌরবের সাথে বলতে হয়, অনেক অহংকারের সাথে বলতে হয় যে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় সত্য, এর উপর কোনো সত্য নেই। আর সে মুক্তিযুদ্ধকে জন্ম দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সে মুক্তিযুদ্ধ জন্ম দিয়েছিল এরকম অসংখ্য ইতিহাসবিদকে, মুক্তিযোদ্ধাদের। আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক, আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ।